8 বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত সেদিন হঠাৎ বলল সে আর থাকবে না, কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখি এই 8 বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব এই খামের মধ্যে, একটা টাকাও কম না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় বেডরুমের আলমারির একেবারে ভিতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগ তুলে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। কথাটা মাথার ভিতর ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, 6টা দরজা। সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পিছনে একটা কাঠের বোর্ড আছে, এটা আমি জানি। 2 বছর আগে একবার নড়াতে গিয়েছিলাম, রাশেদ বলেছিল ওটা নারিস না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর ওইটাতে আমি আর হাত দিইনি। কিন্তু আজ কথাটা মনে হতেই বুকের ভিতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম পেরেক তো আসলেই নেই, বরং একটা চাপা বোতাম। আমি হাত দিয়ে চাপ দিতেই কাঠটা সরে গেল। ভিতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। রাশেদের জন্মদিন দিলাম, ভুল। আমাদের বিয়ের তারিখ দিলাম, তাও ভুল। হঠাৎ মনে পড়লো একদিন বলেছিল রাশেদ, একটা তারিখ আছে খুব স্পেশাল, একদিন বুঝবি। আমি সেটা টাইপ করলাম আর ফোন খুলে গেল। আমার বুকের ভিতর ধপ করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপর পিন করা নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গত রাত 11টা। শোনো, আজ তোমার ছেলে প্রথম বাবা বলেছে, তুমি আসবা না? সাথে 15 সেকেন্ডের ভিডিও। আমি ভিডিওটা চালালাম। একটা 3 বছরের ছোট ছেলে নীল জামা পরে হাসতে হাসতে বলছে, বাবা। ভিডিওতে ওটা আমার বাসা না। আমার চোখটা যেন ঝাপসা হয়ে গেল। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে, আমাদের সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময়ের কথা। প্রতিদিন কথা হয় তাদের, প্রতিদিন। ও পাশ থেকে একটা মেসেজ ছিল, তুমি আসবা না? আমি অপেক্ষা করছি। ছেলেটার জ্বর। আর রাশেদের উত্তরগুলো ছিল ঠান্ডা, আজ পারবো না, কাল আসবো, ওষুধ খাওয়া। কখনো কখনো তো লিখেছে, আর 2 বছর অপেক্ষা করো, সব তোমার নামে করে দিব। এদিকে আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ব্যাগের ভিতর আরো কিছু কাগজ দেখতে পেলাম। একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার এক অভিজাত এলাকায় 1300 স্কয়ার ফিট, মালিকের নাম সাবিহা। সেখানে কিছু ব্যাংক স্টেটমেন্ট দেখলাম। প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার। 4 বছর ধরে একবারও বাদ যায়নি। একটা ছোট বক্সও দেখলাম সেখানে, ভিতরে সোনার চেন, কার্ডে লেখা, শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তৃষা। সে কখনো আমায় এইভাবে ডাকে না। সবকিছু আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে দিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে তখন বাজে 3টা। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সপ্তাহে 4 দিন সে বাসায় খায় না। আমি ভাবতাম ব্যবসার কাজ, আজ বুঝলাম সে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবন। রাত 9:30 সে এলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল, হ্যাঁ। তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। সে বলল ঠিক আছে। সে উপরে উঠে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। সে আলমারি খুললো। এক মুহূর্তের জন্য তার হাত সেই বোতামের কাছে গেল। আমার বুক থেমে গেল, কিন্তু সে কিছু বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে গান গাইতে শুনলাম। পরদিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। এদিকে আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে, সব বললাম তাকে। সে চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সব জেনে নে। দুপুরে সে আমাকে মেসেজ দিল, মেয়েটার নাম সাবিহা, বয়স 27, আগে তোমার স্বামীর রেস্টুরেন্টে ম্যানেজার ছিল, 6 মাস আগে কাজ ছেড়ে দেয়, তারপর 3 মাসের মধ্যে ওই ফ্ল্যাটে উঠে, গাড়ি টাকা সব রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কান্নার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল অপমানটা। আমি যে মানুষটার পাশে দাঁড়িয়ে তার ব্যবসা দাঁড় করালাম, নিজের গয়না বিক্রি করে, দিন রাত পরিশ্রম করে, কিন্তু সে আমাকে সরিয়ে দিয়ে অন্য একটা জীবন বানিয়েছে। আমি বারবার আয়নায় নিজেকে দেখলাম, আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টায় আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম 3 নম্বর বিল্ডিং এর 2য় তলা, ফ্ল্যাট 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা, কেউ এসেছে। আমার বুকটা যেন একদম ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গেছি।